হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহির আসেফ, পড়াশোনা করছি রুয়েটের ট্রিপল ই ডিপার্টমেন্টে। তো আজকে তোমাদের রসায়নের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে সেইটার বোর্ড পরীক্ষায় আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলা তোমাদের দেখাবো, কোন কোন টপিকগুলো থেকে প্রত্যেক বছরের প্রশ্ন আসতেছে। তো এই ক্লাসটা শুরুতে দেখো, এই ক্লাসটা আসলে কাদের জন্য। সো এই ক্লাসটা হচ্ছে, ধরো তোমার এর পরের দিন বা 2 দিন 3 দিন পরে বা 1 মাস বা 2 মাস পরে তোমার ধরো কোনো জায়গায় এই চ্যাপ্টারটার উপর এক্সাম আছে। এক্সামটা কি এক্সাম? সেটা হচ্ছে সিকিউ এক্সাম আছে, সৃজনশীল এক্সাম আছে। তো তোমার যদি কোথাও মৌলে পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটার উপর সিকিউ এক্সাম থেকে থাকে, তাহলে তুমি এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। এখন এক্সামটা হতে পারে কি? এক্সামটা হতে পারে তোমার এইচএসসি এক্সাম, এক্সাম হতে পারে কলেজের টেস্ট এক্সাম, বা কোনো কোচিং সেন্টারের এক্সাম হতে পারে। যে কোনো এক্সাম, যে কোনো এক্সাম হতে পারে। এই ভিডিওটা যে কোনো এক্সামে তোমার এই ভিডিওটা সহায়তা করবে। তো আসো, তো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা আসলে হিউজ একটা চ্যাপ্টার। এটা সবাই জানো যে প্রথম পত্রের মধ্যে সবচেয়ে বড় যদি একটা চ্যাপ্টার থাকে তাহলে সেটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন। কিন্তু এই চ্যাপ্টারের সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে না, আসে কিন্তু সিলেক্টিভ কিছু টপিক থেকে। সেই টপিকগুলো আলোচনা করি। চলো, তো শুরুতেই দেখি যে এই চ্যাপ্টার থেকে আসলে কয়টা সিকিউ আসে। যদি বোর্ড প্রশ্নের কথা তুলনা করি তাহলে 8টা সিকিউ থাকে। কয়টা সিকিউ থাকে? 8টা সিকিউ থাকে। তো এই 8টা সিকিউ থেকে অ্যারাউন্ড তোমার 3টা সিকিউ আসে এই একটা চ্যাপ্টার থেকেই। 3টা সিকিউ আসে, তাহলে এটার ইম্পর্টেন্স তো বুঝতেছো। এই 3টা সিকিউ এর মধ্যে আবার তোমার 2টা ভাগে আছে। 3টা সিকিউ থেকে তোমার 2টা সিকিউ এক জায়গা থেকে আসে আর একটা সিকিউ আর একটা জায়গা থেকে আসে। 2টা সিকিউ কোথা থেকে আসে? 2টা সিকিউ পর্যায়বৃত্ত ধর্ম এখান থেকে আসে। আর একটা যে সিকিউ আছে এটা আসে তোমার রাসায়নিক বন্ধন এখান থেকে আসে। রাসায়নিক বন্ধন টপিকটা থেকে আসে। তো চ্যাপ্টারের 2টা ভাগ, নাম থেকেই তো বোঝা যাচ্ছে 2টা ভাগ। একটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম আর একটা হচ্ছে রাসায়নিক বন্ধন। এই পর্যায়বৃত্ত ধর্ম এটার ভিতর কি কি আছে? এটার ভিতরে তোমার আছে ধরো পর্যায় সারণী, তো এটার ভিতর আছে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আছে এস ব্লক, বি ব্লক, ডি ব্লক, এফ ব্লক। এই সকল ব্লক এর সাধারণ যে ধর্মগুলি আছে সেগুলো আছে। আবার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, অধাতব ধর্ম, ধাতব ধর্ম, অম্লীয় ধর্ম, ক্ষারীয় ধর্ম, এই জিনিসগুলো কেমনে চেঞ্জ হয় বা এগুলোর যে ব্যতিক্রমগুলো আছে সেগুলো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আছে। আর রাসায়নিক বন্ধনে কি কি আছে? রাসায়নিক বন্ধনে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন, এই জিনিসগুলো আছে। সাথে আছে কি সংকরায়ন। এই সংকরায়ন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক এই জিনিসগুলোর মধ্যে। তো বুঝলো তো যে 3টা সিকিউ আসবে। 3টা সিকিউ এর 2টা আসবে এই যে পর্যায়বৃত্ত ধর্ম এটা থেকে, আর একটা আসবে কোথায়? এই রাসায়নিক বন্ধন এই টপিকটা থেকে। তো চলো, শুরুতেই দেখা যাচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম এইখান থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে। তো পর্যায়বৃত্ত ধর্ম শুরুতেই যদি বলি যে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক, এই 4টা ব্লকের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্লকটার ধর্ম সেটা হচ্ছে ডি ব্লক। ডি ব্লক মৌলগুলোর ধর্ম। এখন ডি ব্লক মৌলগুলোর মধ্যে আবার কি কি আছে? ডি ব্লক মৌলের মধ্যে তোমার সেই সকল ধর্মগুলাই পড়বা। প্রথম যে আসে সেটা সবচেয়ে বেশি আসে, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল চিনতে পারা। তুমি প্রশ্ন বলবে যে এরকম টাইপ বলে দিতে পারে যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। আমরা তো জানি যে ডি ব্লক অবস্থান্তর মৌল হতে হলে তাকে কি করতে হবে? প্রথমে ডি ব্লক হতে হবে, তারপর একটা স্থিতিশীল আয়ন নিতে হবে। সেই স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকতে হবে। তো এমনি যে কোনটা অবস্থান্তর মৌল কোনটা অবস্থান্তর মৌল না, এই জিনিসগুলা
বারবার এক্সামে আসে। তো এই অবস্থান্তর মৌলগুলার কিছু স্পেসিফিক ধর্ম আছে, যেমন এরা রঙিন যৌগ গঠন করে, এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করে, এরা জটিল যৌগ গঠন করে, আরও কিছু ধর্ম আছে, যেমন এরা পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে, প্রভাবক রূপে ক্রিয়া করে। তবে ওই দুটো ধর্ম বেশি ইম্পর্টেন্ট না। সিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো আছে রঙিন যৌগ গঠন করে, চৌম্বক ধর্ম প্রদর্শন করে, আর জটিল যৌগ গঠন করে। তো রঙিন যৌগ গঠন করে, এখান থেকে তোমার প্রশ্নটা কেমনে আসে যে এরা কেন রঙিন যৌগ গঠন করে, বা রঙিন যৌগ গঠন করে এটা ব্যাখ্যা করো, কেন রঙিন যৌগ গঠন করে, এটা কেন করে। আর চৌম্বক ধর্ম প্রদর্শন করে, এখান থেকে কি টাইপের প্রশ্নটা আসে, এখান থেকে প্রশ্নটা আসে এটা যে চৌম্বক ধর্ম প্রদর্শন করে সেটা চৌম্বক ধর্মটা কি জন্য প্রদর্শন করে, এটার কারণটা কি। অথবা এমনি আসতে পারে তোমার দুইটা যৌগ দিতে পারে, দুইটা জটিল আয়ন দিতে পারে, জটিল যৌগ দিতে পারে, বলতে পারে যে কোনটি কোনটি প্যারা চৌম্বক ধর্ম প্রদর্শন করে, কোনটি প্যারা বা কোনটি ডায়া চৌম্বক ধর্ম প্রদর্শন করে, এই টাইপের প্রশ্নটা বেশি আসে। কোনটি প্যারা অথবা কোনটি ডায়া চৌম্বক ধর্ম প্রদর্শন করে, ডায়া চৌম্বক ধর্ম প্রদর্শন করে। আর জটিল যৌগ থেকে কি আসে, জটিল যৌগ থেকে মেইন আসে যে জটিল যৌগের গঠনটা ব্যাখ্যা করো। জটিল যৌগের গঠন অথবা জটিল যৌগের গঠন বলতে কি বুঝি, জটিল যৌগের সংকরায়নটা ব্যাখ্যা করো। জটিল যৌগের সংকরায়ন। তাইলে আমার এই পর্যায়বৃত্ত ধর্মের প্রথম যে মেইন টপিকটা সেটা হচ্ছে ডি ব্লক মৌলের ধর্ম। ডি ব্লক মৌলের ধর্ম থেকে তোমার আস্তে আস্তে চিহ্নিত করতে পারতে হবে যে কোনগুলো অবস্থান্তর মৌল, কোনগুলো অবস্থান্তর মৌল না। এটা হচ্ছে প্রথমে চিনতে পারা লাগবে। এখান থেকে প্রশ্ন আসে গ অথবা গ নম্বরে বেশি সম্পর্ক আসে। আর তারপরে আসে কি অবস্থান্তর মৌলগুলোর যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো আছে, যে এরা কেন রঙিন যৌগ গঠন করে, বা এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করলেও কোন চৌম্বক ধর্ম প্রদর্শন করে, প্যারাচৌম্বক ধর্ম নাকি ডায়াচৌম্বক ধর্ম, কোনটা প্রদর্শন করে। আবার জটিল যৌগ থেকে আসে কি জটিল যৌগের সংকরায়ন, বা বলতে পারে এই জটিল যৌগের গঠন ব্যাখ্যা করো। তো এই সামগ্রিক বিষয়গুলো গেল ডি ব্লক মৌলগুলোর ধর্মের উপরে। তো এরপরে যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা সেটা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি থেকে এটার যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, পর্যায় ভিত্তিক সম্পর্ক, এটা থেকে তোমার বেশি আসে কোনগুলা, যে ব্যতিক্রম জিনিসগুলো যে আছে, ব্যতিক্রম, এই ব্যতিক্রমগুলো তোমার ব্যাখ্যা করতে পারা লাগবে। ব্যতিক্রমের মধ্যে কি আছে, যেমন বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কেন বোরনের থেকে বেশি হয়, আবার কি আছে নাইট্রোজেনের প্রথম আয়নীকরণ শক্তি কেন অক্সিজেন থেকে বেশি হয়, আবার তোমার দিতে পারে ফসফরাসের প্রথম আয়নীকরণ শক্তি কেন সালফার থেকে বেশি হয়, ম্যাগনেসিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি কেন অ্যালুমিনিয়াম থেকে বেশি হয়। এই জিনিসগুলোর ব্যতিক্রম আছে, তো এই ব্যতিক্রমগুলো তোমরা দিতে পারে পরীক্ষায়। এই ব্যতিক্রমগুলোই বেশি সম্ভব দেয়। তো আয়নীকরণ শক্তির ব্যতিক্রমগুলো এগুলো গেল। তারপর ইলেকট্রন আসক্তি যদি আসি, ইলেকট্রন আসক্তির মধ্যেও তোমার ব্যতিক্রমগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এটার কি ব্যতিক্রমগুলো বেশিরভাগ বোর্ডে দেয় তোমার ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন ফ্লোরিন অপেক্ষা বেশি হয়, কেন ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন অপেক্ষা বেশি হয়, তো এই জিনিসটা দেয়। তো এরপরে যে ইম্পর্টেন্ট টপিকটা সেটা হচ্ছে ফাজানের নীতি। ফাজানের নীতিতে কি আসে, ধরো তোমার তিনটা যৌগ দেবে, বলবে কোনটার সমজয়ী বৈশিষ্ট্য বেশি, বা কোনটার গলনাঙ্ক বেশি, কোনটার স্ফুটনাঙ্ক বেশি, এদের ক্রমগুলো ব্যাখ্যা করো। তো এই জিনিসগুলা তোমাদের দিতে পারে। ধরো তোমাদের তিনটা যৌগ দেওয়া আছে, তোমার NaCl, MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আর একটা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বলছে যে এই তিনটা যৌগের মধ্যে কার স্ফুটনাঙ্ক বা কার গলনাঙ্ক বেশি, কার গলনাঙ্ক কম, এই জিনিসগুলো ব্যাখ্যা করতে দিতে পারে। তো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রবণীয়তা বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসগুলো কোনটা দিয়ে ব্যাখ্যা করা যায়, ফাজানের নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়। তাহলে ফাজানের নীতিও একটা ইম্পর্টেন্ট টপিক। তো এই টপিকগুলোর বাইরেও আরও কিছু তোমার ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন আসে, যেগুলো কোনো নির্দিষ্ট টপিকের আন্ডারে না। ব্যাখ্যামূলক প্রশ্ন কয়টা আসে আবার, হাতে গুনে তোমার 9টা যদি ব্যাখ্যামূলক প্রশ্ন তুমি কভার করো, তাইলে তোমার মোটামুটি পুরো বইয়ের সবগুলো টপিকই কভার হয়ে যাবে, বা বোর্ড পরীক্ষায় আসার মতো টপিকগুলো তোমার কভার হয়ে যাবে। এই 9টা টপিকগুলো কী কী, তো সেগুলো আসলে দেখো। এই 9টা কোশ্চেন হচ্ছে তোমার প্রথম কোশ্চেন যেটা আছে যে সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশিষ্ট হলেও কার্বন টেট্রাক্লোরাইড কেন
আর্দ্র বিশ্লেষিত হয় না। SiCl4 আর্দ্র বিশ্লেষিত হলেও কেন CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না? তো এটার কারণ তো জানো, ছোট করে যদি কারণটা একটু ব্যাখ্যা করি, যে আর্দ্র বিশ্লেষিত হইতে হলে তোমার কি লাগবে, মেইন শর্ত হচ্ছে ফাঁকা ডি অরবিটাল লাগবে। ফাঁকা ডি অরবিটাল অথবা কি থাকতে হবে, অথবা হচ্ছে তোমার যোজ্যতা স্তরে অযুগ্ম ইলেকট্রন থাকতে হবে, অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন থাকতে হবে, অযুগ্ম ইলেকট্রন। এই দুইটা কেন্দ্রীয় পরমাণুতে থাকতে হবে। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে অযুগ্ম ইলেকট্রন থাকবে, অথবা কি থাকবে, ফাঁকা ডি অরবিটাল থাকবে। তো এই ফাঁকা ডি অরবিটালটা আমার সিলিকনে আছে, কার্বনে নাই। সে কারণে কার্বন টেট্রাক্লোরাইড বা CCl4 আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু SiCl4 যেহেতু ডি অরবিটাল আছে সে কারণে এটা আর্দ্র বিশ্লেষিত হয়। তো 1 নম্বর এই জিনিসটাই তোমার একটু ব্যাখ্যামূলক আকারে লিখতে হবে। 2 নম্বর কোশ্চেনে কি আসে, 2 নম্বরে আছে তোমার HF হাইড্রোজেন ফ্লোরাইড আর H2 পানি, এদের স্ফুটনাঙ্ক কেন ভিন্ন হয়? দেখো তুমি যদি HF চিন্তা করো, HF, তো এই HF এটার মধ্যেও কি কাজ করে, HF অণুগুলোর মধ্যে কি কাজ করে, HF অণুগুলোর মধ্যে HF অণুগুলোর মধ্যে কিন্তু দুইটা HF এর অণুগুলোর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড কাজ করে। আবার যদি তুমি পানির কথা চিন্তা করো, তাহলে পানির অণুগুলোর মধ্যেও কিন্তু হাইড্রোজেন বন্ড কাজ করে। পানির অণুগুলোর মধ্যেও কি তোমার কিন্তু হাইড্রোজেন বন্ডগুলা কাজ করে। হাইড্রোজেন কি হয়, অক্সিজেনের যদি ছোট করে একটু ব্যাখ্যা করি, অক্সিজেনের তৈরিতান্ত্রিকতা বেশি হওয়ার কারণে অক্সিজেন এই হাইড্রোজেন ইলেকট্রনগুলা নিজের দিকে টান দেয়, যার কারণে এটা আংশিক ঋণাত্মক, এটা হচ্ছে আংশিক ধনাত্মক। একইভাবে এটাও আংশিক ধনাত্মক, এটা হচ্ছে আংশিক ঋণাত্মক। এখন এই আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক এটার মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়, দূর ভ্যান ডার ওয়ালস বন্ধনটা, সেটার নাম হচ্ছে কি হাইড্রোজেন বন্ধন। তাইলে একটা জিনিস খেয়াল করে দেখবা যে HF এর মধ্যেও হাইড্রোজেন বন্ধন কাজ করে, আবার H2 অণুগুলোর মধ্যেও হাইড্রোজেন বন্ধন কাজ করে। তাহলে দুই ক্ষেত্রে যেহেতু হাইড্রোজেন বন্ধন কাজ করে, তাহলে এর স্ফুটনাঙ্ক এক হওয়ার কথা, কিন্তু স্ফুটনাঙ্কটা এক হয় না। কি জন্য এক হয় না? কারণ হচ্ছে HF হাইড্রোজেন বন্ধনের সংখ্যা কত, HF হাইড্রোজেন বন্ধনের সংখ্যা, একটা অণু অ্যাট এ টাইমে 2টা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হয়, আর পানিতে একটা অণু অ্যাট এ টাইমে 4টা হাইড্রোজেন বন্ধনে আবদ্ধ হয়। যেহেতু বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন তোমার ভাঙতে বেশি সংখ্যক তাপ লাগবে, সে কারণে H2 এর স্ফুটনাঙ্ক বেশি হয়, HF এর স্ফুটনাঙ্ক কম হয়। তো এটা হচ্ছে 2 নম্বর একটা প্রশ্ন গেল। এখন যদি 3 নম্বর প্রশ্নটা আসি, তাহলে 1 নম্বর আমার কভার হলো, 2 নম্বর কভার হলো। 3 নম্বর প্রশ্নে যদি আসে যে কক্ষ তাপমাত্রায় H2O তরল কিন্তু H2S কেন গ্যাসীয়? এটার কারণ দেখো, এটার কারণ খুব সহজ। H2O তরল কারণ কি, H2O অণুগুলা n সংখ্যক অণু হাইড্রোজেন বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে, একটা বৃহৎ অণু গঠন করে, একটা পলিমার গঠন করে। কিন্তু H2S এ তোমার হাইড্রোজেন বন্ধন এর উপস্থিতি থাকে না। H2S এ কি হাইড্রোজেন বন্ড থাকে না, সে কারণে আমার H2O তরল আর H2O গ্যাসীয় অবস্থায় থাকে, এটার কারণে। তো 3 নম্বর প্রশ্নটাও গেল। এরপর 4 নম্বর যে ইম্পর্টেন্ট প্রশ্নটা, যে গুরুত্বপূর্ণ প্রশ্নে বেশিরভাগ বোর্ডে আসে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর সিলিকন ডাইঅক্সাইড এর ভৌত অবস্থা ভিন্ন কেন? কার্বন আর সিলিকন তুমি যদি খেয়াল করো, এই দুইটা একই গ্রুপে অবস্থিত, কিন্তু তাও এদের ভৌত অবস্থা কেন ভিন্ন? অক্সাইডের ভৌত অবস্থা ভিন্ন কেন হবে? এটার কারণ হচ্ছে কার্বন তোমার কি থাকে, অক্সিজেনের সাথে বা কার্বনের যে পরমাণু অণুগুলো আছে সেটা শুধুমাত্র একক অণু হিসেবে বিরাজ করে। কারণ কি, এই কার্বন ডাইঅক্সাইডের অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন বিদ্যমান, এটার মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন বিদ্যমান। কিন্তু SiO2 ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, তাহলে এটা হচ্ছে একটা SiO আবার SI, এটা একটা পলিমার অণু গঠন করে, এটাকে জায়ান্ট মলিকিউল বলে। পলিমার অণু, অনেকগুলা মলিকিউল একসাথে একটা পলিমার অণু গঠন করে। তাহলে এখানে কি থাকে, SiO এরকম একটা জায়ান্ট একটা চতুস্তলকীয় একটা শীট গঠন করে। এই চতুস্তলকীয় শীট বা গঠনের কারণে এই যে বন্ধন, এই বন্ধন ভাঙতে আমাদের অতিরিক্ত শক্তি দিতে হয়, অনেক বেশি শক্তি দিতে হয়। সে কারণে এটার ভৌত অবস্থা কি হয়, কঠিন হয়। চতুস্তলকীয় একটা শীট গঠন করে, এটা কঠিন আকারে থাকে। আর কার্বন ডাইঅক্সাইড যেটা আছে সেটা কি আমার গ্যাসীয় আকারে থাকে। তো ছোট করে কারণগুলো ব্যাখ্যা করে দিতেছে। আর 5 নম্বরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে অ্যামোনিয়া আর তোমার যে PH3 ফসফিন এর ক্ষার ধর্মিতার তুলনা করো। তো এটা কি জন্য হয়, এটা হচ্ছে তোমার
অ্যামোনিয়ার ক্ষেত্রে যদি চিন্তা করি এটার একটা লোন পেয়ার থাকে, ফসফেনের ক্ষেত্রে চিন্তা করি এটার একটা লোন পেয়ার থাকে। আর আমরা জানি যে এরা ক্ষার কেন, কী জন্য ক্ষার? লুইস মতবাদ অনুসারে, লুইস মতবাদ পড়তো না পরিবেশ রসায়নে, সেখানে পড়তো যে যার লোন পেয়ার ইলেকট্রন থাকে বা যে লোন পেয়ার দিতে পারে সে হচ্ছে ক্ষার, আর যে লোন পেয়ার গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড। তো এদের যেহেতু লোন পেয়ার আছে তাহলে এরা অবশ্যই ক্ষার হবে, অবশ্যই ক্ষার। আর লোন পেয়ার আছে, তাহলে লোন পেয়ার থাকাটা হচ্ছে ক্ষার ধর্মিতার বৈশিষ্ট্য, মানে যার লোন পেয়ার থাকবে সেই ক্ষার। এখন লোন পেয়ার যার বেশি থাকবে সে বেশি ক্ষার ধর্মিতা প্রদর্শন করবে, লোন পেয়ার যার কম সে কম ক্ষার ধর্মিতা প্রদর্শন করবে। এখন দেখা যায় যে নাইট্রোজেনের ক্ষেত্রে এটার যে ইলেকট্রন ঘনত্ব, নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্বটা বেশি, এমন এই ফসফরাসের ক্ষেত্রে এটা চারপাশে ইলেকট্রনের ঘনত্বটা কম থাকে। যেহেতু ইলেকট্রন ঘনত্ব বেশি সেজন্য এটা বেশি ক্ষারধর্মী, আর যেহেতু ইলেকট্রন ঘনত্ব কম সেজন্য এটা কম ক্ষারধর্মী। তাহলে অ্যামোনিয়া ফসফেনের থেকে অধিকতর তীব্রতর ক্ষার। তো আরও কিছু প্রশ্ন যদি আমি লিখে দিই, ধরো তোমার হাইড্রোজেন ফ্লোরাইড HF, HCl, HBr, HI, এদের তোমার এদের স্ফুটনাঙ্কের ক্রমের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। এটা যদি তুমি ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে যাও তাহলে সেটা পারবা না। তাহলে এদের স্ফুটনাঙ্কের যে ব্যতিক্রমটা আছে, স্ফুটনাঙ্কের ব্যতিক্রম এই জিনিসটা তোমার জানতে হবে। স্ফুটনাঙ্কের ব্যতিক্রম এই জিনিসটা তোমার জানতে হবে। 7 নম্বরে আরেকটা কি জিনিস জানতে হবে? 7 নম্বরে জানতে হবে যে তোমার বলতে পারে যে Cu2+, এই আয়নটা তোমার রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে কিন্তু তোমার Zn2+ যে আয়নটা আছে সেটা কেন রঙিন যৌগ গঠন করে না? সেটা কেন রঙিন যৌগ গঠন করে না? রঙিন যৌগ গঠন করে না, এই ব্যাখ্যাটা আসতে পারে। আর কি আসতে পারে? তো আচ্ছা, এটার স্ফুটনাঙ্কের ব্যতিক্রম এটা তুমি ফাজার নীতি দিয়ে ব্যাখ্যা করতে পারবে না। আর এই কপার 2+ এটা রঙিন যৌগ গঠন করে, Zn2+ গঠন করে না। এটার কারণ কি? একটা অবস্থান্তর মৌল আর একটা অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌলে ফাঁকা ডি অরবিটাল থাকে, সেখানে ফাঁকা ডি অরবিটাল থাকে, সে কারণে এরা রঙিন যৌগ গঠন করে। আর বাকি যেগুলো আছে সেগুলো রঙিন যৌগ গঠন করে না। তো আর যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে ধরো তোমার PCl5 এটা গঠিত হতে পারে, PCl5 গঠিত হতে পারে কিন্তু NCl5 কেন গঠিত হতে পারে না? NCl5 কেন গঠিত হয় না? এটা আসতে পারে, সরি, গঠিত হয় না। অথবা এটার পরিপূরক আরেকটা কোশ্চেন আছে, সেটা আছে তোমার N2O5 গঠিত হতে পারে, গঠিত হয় কিন্তু NCl5 কেন গঠিত হয় না? এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট। 9 নাম্বার শেষ যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড এটা যে ডাইমার গঠন করে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে, ব্যাখ্যা করো। অথবা তোমার এটা দিতে পারে যে তোমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন তাপ দিলে সরাসরি ঊর্ধ্বপাতিত হয়, ঊর্ধ্বপাতিত হয় কেন, এটার কারণ ব্যাখ্যা করো। তো পর্যায়বৃত্ত ধর্ম থেকে তুমি যদি এই 9টা ব্যাখ্যামূলক প্রশ্ন পড়ো তাহলে তোমার আর ব্যাখ্যামূলক প্রশ্নের বিষয়ে ছুটতে হবে না। এই 9টা পড়লেই অ্যারাউন্ড সব কিছু 90% কভার হয়ে যাবে। তো পর্যায়বৃত্ত ধর্মে এই জিনিসগুলো ছিল। প্রথমে কি ছিল? ডি ব্লক মৌলগুলোর ধর্ম, ধর্মের মধ্যে যে সকল মৌল অবস্থান্তর মৌলগুলোর যে নিজস্ব বৈশিষ্ট্যগুলো আছে, যেটা রঙিন যৌগ গঠন করে, এরা চৌম্বক ধর্ম প্রদর্শন করে, জটিল যৌগ গঠন করে। তো এগুলোর পেছনে কারণ যে কেন এরা এই ধর্মগুলো প্রদর্শন করতেছে সেগুলো ইম্পর্টেন্ট ছিল। আর তোমার চিনতে পারা যায় অবস্থান্তর মৌল আসলে কোনগুলোর আমি অবস্থান্তর মৌল বলবো, সেই জিনিসগুলো চিনতে পারতে হবে। আর আয়নীকরণ শক্তি, এটার ক্ষেত্রে কী দেখতে হবে? তোমার ব্যতিক্রমটা দেখতে হবে, যেমন বেরিলিয়ামের বোরন থেকে, নাইট্রোজেন অক্সিজেন থেকে, এই জিনিসগুলো কেন হয় সেগুলো দেখতে হবে। তারপর দেখতে হবে কি ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির
ক্ষেত্রেও তোমার ব্যতিক্রমটা খেয়াল রাখতে হবে যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কেন ফ্লোরিনের থেকে বেশি হয়। আবার এটার ক্ষেত্রেও দেখতে পারো যে তোমার যে 16 নম্বর গ্রুপ আছে সেটার ইলেকট্রন আসক্তি ক্রম কেন কেন এরকম হয়, ইলেকট্রন আসক্তি ক্রম কেন ইলেকট্রন আসক্তি ক্রমটা এরকম ব্যতিক্রম, অক্সিজেন কেন শুরুতে হয় না, এই ব্যতিক্রমটা দেখতে পারো ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে। আর ফাজানের নীতি দিয়ে কি ব্যাখ্যা করতে হবে, যৌগের গলনাঙ্ক, কোনটার গলনাঙ্ক বেশি, 3টা যৌগ বা 2টা যৌগ দিয়ে বলবে কার গলনাঙ্ক বেশি, অথবা কার সমজৈব বৈশিষ্ট্য বেশি, কার আয়নিক বৈশিষ্ট্য বেশি, কার স্ফুটনাঙ্ক বেশি। তো এই জিনিসগুলো কি দিয়ে ব্যাখ্যা করবে, ফাজানের নীতি দিয়ে। আর বেসিক কিছু ব্যাখ্যামূলক কোশ্চেন, সেই 9টা কোশ্চেন এই যে দেখাই দিছে যে 1 2 3 4 5 6 7 8 9। তো এই কোশ্চেনগুলো করলে তোমার বা এই পর্যায়বৃত্ত ধর্ম যদি এই জিনিসগুলো জানো তাহলে তুমি অ্যারাউন্ড তোমার 2টা সিকিউ কমন পাবে ইনশাল্লাহ, অ্যারাউন্ড 2টা সিকিউ কমন। তো এখন আসো যে আর একটা পার্ট যে বাকি ছিল, পর্যায়বৃত্ত ধর্ম, এই পার্টটা আমরা শেষ করছি। এখন রাসায়নিক বন্ধন, এই পার্টে যাইতে হবে। তা আসো রাসায়নিক বন্ধন। তো রাসায়নিক বন্ধন এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, সেই টপিকগুলোর বন্ধন তো অনেকগুলো আছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। তো এই বন্ধনগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডের প্রকারভেদ, হাইড্রোজেন বন্ডের গুরুত্ব, এই জিনিসগুলা বেশি ইম্পর্টেন্ট। হাইড্রোজেন বন্ড, ভ্যান ডার ওয়ালস বন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ড, সাথে সাথে তুমি চাইলে ক বা খর জন্য তুমি ভ্যান ডার ওয়ালস যে বন্ডটা আছে, ভ্যান ডার ওয়ালস বন্ডটাও মাঝে মাঝে ক বা খ নাম্বারে দিয়ে দেয়। ভ্যান ডার ওয়ালস বন্ডের মধ্যে একটা বিশেষ টাইপ আছে, যেটা হচ্ছে লন্ডন বল বা বিস্তরণ বল। এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, লন্ডন বা বিস্তরণ বল। আর হাইড্রোজেন বন্ডের প্রকারভেদ, গুরুত্ব, ভ্যান ডার ওয়ালস বন্ড আর বিস্তরণ বন্ড। আর মেইন যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সংকরায়ন থেকে বেশিরভাগ ক্ষেত্রে তোমার দেয়। সংকরায়ন থেকে আবার সংকরায়নটা তুমি 2টা জিনিসে ভাগ করতে পারো, সৃজনশীল কোথা থেকে দেয়। একটা হচ্ছে তোমার যৌগের আকৃতি, একটা যৌগ দিয়ে বলবে যে এটা সংকরায়ন বা এটার গঠন বা এটার আকৃতি ব্যাখ্যা করো। যৌগের আকৃতি বা যৌগের জ্যামিতিক গঠন, ব্যাখ্যা, যৌগের আকৃতি বা জ্যামিতিক গঠন, এটা ব্যাখ্যা করতে পারে। অথবা তোমার আর একটা জিনিস বলতে পারে, সেটা হচ্ছে বন্ধন কোণের ভিন্নতা। বন্ধন কোণ কেন ভিন্ন হয়, তোমার 2টা বা 3টা যৌগ দিয়ে বলবে যে এদের বন্ধন কোণগুলো ভিন্ন কেন। তো সেই কারণগুলো তোমার জানতে হবে। তো যৌগের জ্যামিতিক আকৃতি বা জ্যামিতিক গঠন, এখান থেকে তোমার বেশি যে উদাহরণগুলো আসে সেটা হচ্ছে ধরো মিথেন, CH4 আসে, তারপর CCl4, এটার যে তোমার সংকরায়নগুলো এগুলো বেশি ক্ষেত্রে আসে। অথবা BF4 মাইনাস, এটা আসতে পারে তোমার অ্যামোনিয়াম আয়ন, এটা আসতে পারে। তো এই জিনিসগুলো আসতে পারে, এগুলো বেশি আসে। তাই বলে যে তুমি এই 4টা করবা সেটা, এগুলো হচ্ছে বেশি আসে। আর সংকরায়নের ক্ষেত্রে তোমার শুধুমাত্র যে এই সবগুলোর ক্ষেত্রে তুমি লক্ষ্য করবা যে এগুলো হচ্ছে সব sp3 সংকরায়নের ক্ষেত্রে। তুমি যে শুধু sp3 সংকরায়ন পড়বা সেটা না, তোমার sp2, sp2d, sp3d, sp3d2 সবগুলো সংকরায়নের ক্ষেত্রেই ধারণা রাখতে হবে এই টপিকগুলো। তবে এদের মধ্যে বেশি আসে ধরো sp3 সংকরায়ন, এই জিনিসটা তোমার বেশি আসতেছে। আর বন্ধন কোণের ভিন্নতা, এই যে একটা সার্বজনীন টপিক আছে, সেটা হচ্ছে তোমার দেখা বা এই যৌগগুলোর মধ্যে মিথেন, অ্যামোনিয়া আর পানি, এদের সংকরায়ন সেম। আমরা জানি যে এদের সংকরায়ন হচ্ছে sp3, সবার সংকরায়ন সেম, কিন্তু এদের বন্ধন কোণ ভিন্ন কেন, এই প্রশ্নটা অনেক বেশি আসে, অনেক বেশি ইম্পর্টেন্ট। ভিন্ন কেন এটা আসতে পারে। আবার বন্ধন কোণ থেকে আরেকটা তোমার প্রশ্ন আসতে পারে যে তোমার NH3 ও PH3, এদের বন্ধন কোণ ভিন্ন কেন,
ভিন্ন কেন? অথবা তোমার আসতে পারে H2O ও H2S, এদের বন্ধন কোণ ভিন্ন কেন? অথবা তোমার আসতে পারে NF3 ও NF3 ও NH3, এদের বন্ধন কোণ কেন ভিন্ন? তাহলে তুমি যদি এই টাইপগুলো কভার করো তাহলে তোমার সংকরায়নের যাবতীয় টপিক, সংকরায়নের বেশিরভাগ টপিক তোমার কভার হয়ে যাবে। একটা হচ্ছে যৌগের আকৃতি বা জ্যামিতিক গঠন, এভাবে তোমার প্রশ্নটা দেয় যে তোমার একটা যৌগ দিয়ে বলবে এই যৌগের আকৃতি বা জ্যামিতিক গঠন ব্যাখ্যা করো, আর তোমার ঘ নাম্বারে বলবে 3টা যৌগ দেবে বা 2টা যৌগ দেবে, বলবে এদের বন্ধন কোণের তুলনা করো। তো এই রাসায়নিক বন্ধন থেকে এই টপিকগুলো ইম্পর্টেন্ট। তো তুমি যদি এই টপিকগুলো কভার করো তাহলে তুমি বোর্ড এক্সামে অ্যারাউন্ড 90 থেকে 95% সিকিউগুলো কমন পাবা, সিকিউ কমন ইনশাল্লাহ 90 থেকে 95%। তো এই যে সিকিউ টপিকগুলো সেগুলো আমি কই থেকে দিছি, এমনি আন্দাজে তো আর দিইনি, সেগুলো তোমার বিগত বছরে যে বোর্ড কোশ্চেনগুলো 2023 সাল থেকে 2019 সাল, এই ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখতে পাবো যে এই টপিকগুলাই সবগুলা বোর্ড কোশ্চেনই কভার হয়ে যাবে। তো এই টপিকগুলো পড়তে থাকো, ইনশাল্লাহ এই চ্যাপ্টার সিকিউতে আর কোনো সমস্যা হবে না। এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ো। আর তোমরা যদি চাও যে এই টপিকগুলোর উপর ভিডিও আরও আনি, এই টপিকগুলোর উপর ডিটেলস কিছু ভিডিও আনি, যে ভিডিওতে শুধুমাত্র এই ইম্পর্টেন্ট টপিকগুলো ধরে ধরে পড়াই দেবো, তাহলে তোমরা সেইভাবে যদি তোমাদের সেরকম রেসপন্স দেখি, যদি লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাহলে পরবর্তীতে সেই সকল ভিডিও আনার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, তাহলে সবাই দোয়া করো।